আসসালামাইকুম। আজকে আমরা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার অ্যান্ড কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার নিয়ে কথা বলা ট্রাই করব। রেনাল ফিজিওলজির খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো মেডিকর্টেক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো ফার্স্ট, রেনাল মেডুলারি রেনাল মেকানিজম অফ ইউরিন কনসেন্ট্রেশন অ্যান্ড ডাইলেশন। আমরা যদি একটা ইউরিন কনসেন্ট্রেশন ও ডাইলেশনের কথা চিন্তা করি, আমাদের দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে আমাদের হাইপারঅসমোলার মেডুলারি ইন্টারস্টিশিয়াম, এটা কীভাবে মেনটেন হয় বা প্রডিউস হয় আমরা সামনে কথা বলবো। আর রোল অফ অ্যান্টিডায়োটিক হরমোন। আমরা জানি অ্যান্টিডায়োটিক হরমোন আমাদের হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয় এবং হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়ে এটা পোস্টেরিয়র পিটুইটারিতে স্টোর থাকে এবং রেনাল টিউবুলের উপর কাজ করে। সো এখন আমাদের ফার্স্ট কথা হচ্ছে হাউ হাইপার অসমোলার মেডুলারি ইন্টারস্টিশিয়াম প্রডিউস, এটা কীভাবে প্রডিউস হয়। আমরা জানি আমাদের একটা নেফ্রনকে এখানে দেখানো হয়েছে, গাইডনের একটা পিকচার। সো এখান থেকে যদি আমরা দেখি, আমরা জানি যে আমাদের থিক অ্যাসেন্ডিং লিপ অফ দ্য লুপ, আমাদের এখানকার লুপ অফ হেনলি, এখানে আমরা জানি আমাদের একটা ট্রান্সপোর্টার রয়েছে, যেটাকে আমরা বলি, এটাকে আমরা নাম দিতে পারি সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ট্রান্সপোর্টার। আমরা জানি এটার কাজ কি। আমরা এখান থেকে যখন দেখতেছি, আমরা যদি এটাকে দেখি, এটা যদি আমাদের লুমিনাল সাইট হয়, এটা যদি আমাদের লুমিনাল সাইট হয়, লুমিনাল সাইডে আমাদের এই ট্রান্সপোর্টারটা থাকে, এইখানে লুমিনাল সাইডে ট্রান্সপোর্টার থাকলো। আর বেজোলেটারালে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প এটিপিএস পাম্পটা রয়েছে। সো সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কী করবে, তিনটা সোডিয়ামকে আমাদের এখান থেকে আমাদের এটা বের করবে, আর দুইটা পটাশিয়ামকে এখানে তারা সেলের ভিতর প্রবেশ করাবে। সো আমরা দেখতেছি এখান থেকে সোডিয়ামটা সেলের বাইরে আসতেছে এবং পটাশিয়ামটা বেজোলেটারাল মেমব্রেন থেকে দুইটা পটাশিয়াম সেলের ভিতরে যাচ্ছে। এবং আমরা জানি থিক অ্যাসেন্ডিং লিম্ব, এটা হচ্ছে টোটালি ওয়াটার ইমপারমিয়েবল, ওয়াটার এখানে রিঅ্যাবজর্ব হয় না। সো এটা যেহেতু আমাদের কি ওয়াটার ইমপারমিয়েবল, সো কন্টিনিউয়াসলি একটা সোডিয়াম এখান থেকে আমাদের ইন্টারস্টিশিয়ামে আসতেছে, একটা পটাশিয়াম, তার সাথে নিউট্রালিটি মেনটেন করার জন্য দুইটা ক্লোরাইড আমাদের এখান থেকে বের হয়ে যাচ্ছে, ক্লোরাইড। তো ওভারঅল আমরা এখান থেকে কি দেখলাম, যে আমাদের সোডিয়াম বের হয়ে আসতেছে, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড এটিপিএস এর মাধ্যমে, পাম্পের মাধ্যমে। সো সোডিয়াম যখন বের হয়ে আসতেছে, এখানে একই সাথে পটাশিয়াম বের হয়ে আসতেছে এবং দুইটা ক্লোরাইডও বের হয়ে আসতেছে। আর এখান থেকে সোডিয়াম পটাশিয়াম বেজোলেটারাল মেমব্রেন যেটা ছিল, সেখান থেকে আমাদের তিনটা সোডিয়াম ভিতরে যাচ্ছে, দুইটা পটাশিয়াম বাইরে বের হয়ে আসতেছে। এবং এখানে কিন্তু ওয়াটার কোনো রিঅ্যাবজর্ব হচ্ছে না। তার মানে কি হচ্ছে, সলিউটটা কিন্তু লস হচ্ছে। সলিউটটা যেহেতু লস হচ্ছে আর এখানে মানে ওয়াটারটা ওরকমই থাকতেছে, তার মানে এখানে অসমোলারিটিটা আমাদের কমে যাচ্ছে। আচ্ছা, এটা একটা মেকানিজম আমাদের বোঝা লাগবে। আর সেকেন্ড মেকানিজম হচ্ছে আমাদের প্রক্সিমাল যে পার্টগুলো। তো আমরা জানি প্রক্সিমাল পার্টে আমাদের 65% সোডিয়াম রিঅ্যাবজর্ব হয় এবং 65% ক্লোরাইড, ওয়াটারও অলমোস্ট 65%ই থাকে, এবং 100% গ্লুকোজ, 100%, অ্যামাইনো অ্যাসিড 100%, এগুলো সবই অ্যামাইনো অ্যাসিড, এগুলা পুরোপুরি আমাদের প্রক্সিমাল কন্ডাক্টিভ টিউবুলে রিঅ্যাবজর্ব হয়ে যায়। সো যখনই আমাদের এগুলো রিঅ্যাবজর্পশন হচ্ছে, সো আমাদের যখন ইউরিন, আমরা যখন জানি আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসাবে আমাদের 300 মিলি অসমোল পার লিটার আমাদের অসমোলারিটি আসে। সো যখনই এটা আমাদের লুপ অফ হেনলিতে প্রবেশ করবে, তখনও কিন্তু এখানে 300 ml থাকবে, 300 মিলি অসমোল পার লিটারই থাকবে। কেন? কারণ আমাদের এটা ওয়াটার পারমিয়েবল, যতগুলো সলিউট লস হচ্ছে তার সাথে ওয়াটারটা এসে এখানকার অসমোলারিটিটা মেনটেন করতেছে। সো যখন এটা আমাদের ত্যাগ করবে, আমাদের এটা প্রক্সিমাল কন্ডাক্টিভ টিউবুল থেকে লুপ অফ হেনলিতে যাবে, তখন এটা 300 মিলি অসমোলই থাকবে। কিন্তু আমাদের এই পাম্পটা যখন কাজ করতেছে, তখন কি সলিউট ক্রমাগত এখানে আমাদের ইন্টারস্টিশিয়ামে আসতেছে। এই জন্য ইন্টারস্টিশিয়ামে যেহেতু সলিউট অ্যাড হচ্ছে, এই জন্য আমাদের ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি 300 থেকে 400-তে হয়ে গেল, কারণ সলিউটটা এই থিক অ্যাসেন্ডিং লিম্বে এই দুইটা পাম্পের মাধ্যমে এটা ক্রমাগত আসতেছে ইন্টারস্টিশিয়ামে। সো ইন্টারস্টিশিয়ামে এটা 400। তো যখন আমাদের ভলিউমটা এখানে আসবে, ইউরিনটা আমাদের যখন ফর্মেশনের জন্য 300 থেকে এখানে আসবে, তখন সে দেখবে এখানে কি 400, তখন সে ওয়াটারটা লস করবে। এই যে ওয়াটারটা সে এখানে লস করতেছে, যেহেতু ওয়াটারটা সে এখানে লস করতেছে, তার মানে কি তার অসমোলারিটিটা কত হবে, বেড়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 400, যেটা এটা সমান। সো এই 400টা এখানে আবার এখানে যাবে, এখান থেকে এটা এখানে আসছে ক্রমাগত, আমাদের অসমোলারিটি ওয়াটার লস করার কারণে এটা এখন 600 হয়ে গেল। 400 ছিল, তখন আবার এখান থেকে আরো ওয়াটার লস হচ্ছে, এই জন্য এটা আরো অসমোলারিটি বাড়লো 600। এটা আবার যখন এখানে আসলো, তখন একই প্রক্রিয়ায় আমাদের একই মেকানিজমে আমাদের সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এটিপিএস এবং এই দুইটা পাম্পের মাধ্যমে আমাদের সলিড সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম লস হচ্ছে ইন্টারস্টিশিয়ামে। এই জন্য এখান থেকে আমাদের ইউরিনটা, আমাদের যে বডি ফ্লুইড যেটা ইউরিন হবে, সেটা আমাদের কি ক্রমাগত ডাইলেটেড হবে। এই জন্য এটার অসমোলারিটি 100
100 এখানে আমাদের চলে আসবে। আমরা আরো পরে দেখব যখন আমাদের এখানে এডিএইচ থাকে, এডিএইচ যখন এটা অ্যাক্টিভেট করে বা এডিএইচ যদি এখানে কাজ করে, সো এখান থেকে কিছু ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। এটা কিভাবে আমরা সেটা দেখব। যেহেতু আমরা এটা ডাইলিউটিং ইউরিনটা আমাদের এখানে আসতেছে, ডাইলিউটিং ইউরিন, সো এখানে আমাদের এডিএইচটা কাজ করবে। এডিএইচ এর মেকানিজমটাই হচ্ছে এডিএইচ এখানে পেপটাইড হরমোন এটা এখানে থাকে। এডিএইচ যখন এখানে পেপটাইড হরমোন কাজ করে তখন এটা জি স্টিমুলেটরি প্রোটিনের মাধ্যমে প্রোটিন কাইনেজ এটা তৈরি করে। প্রোটিন কাইনেজ এ আমাদের কি করে, অ্যাকোপোরিনকে আমাদের ওয়াটার এখানকার সেলের লুমেনে নিয়ে আসে। অ্যাকোপোরিন 2 কে, অ্যাকোপোরিন 2 কি করে, যেহেতু এখানে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে অসমোলারিটি বেশি, সে এখান থেকে ওয়াটারকে নিজের দিকে টেনে নিয়ে আসবে। সো আমাদের যেহেতু সলিড বা ওয়াটারগুলোকে তার দিকে নিয়ে আসতেছে, তার মানে কি ওয়াটারটা এখানে রিঅবজর্ব হচ্ছে। এটা আমরা দেখব পরবর্তীতে। যেহেতু এটা ডাইলেটিং ইউরিন, সো এখানে এডিএইচ আমাদের কাজ করবে না। যখন কনসেন্ট্রেশন ইউরিন আমরা দেখব তখন এখানে এডিএইচ কাজ করবে, সেদিকে আমরা যাব। সো মেডুলারি ইন্টারস্টিশিয়াম কিভাবে প্রডিউস হচ্ছে, আমাদের কন্টিনিউয়াসলি এই ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে সলিউটগুলো ইন্টারস্টিশিয়ামে আসতেছে এবং সলিউটের আমাদের অসমোলারিটি বাড়তেছে। সো অসমোলারিটি যখন বাড়তেছে, নতুন যে আমাদের যে ইয়েগুলো আসতেছে আমাদের সলিড সেগুলো কি হবে, 300 মিলি অসমোল থেকে ক্রমাগত সেটা ওয়াটার লস করে এটা মেডুলারি ইন্টারস্টিশিয়ামের সমান করবে। আবার ওয়াটার লস করতে করতে এটা আরও বাড়বে। যখন এটা আবার ঠিক অ্যাসেন্ডিং লিমে যাবে তখন এটা আরও ডাইলেটেড হবে, তখন মিডল ইন্টারস্টিশিয়াম আরও বাড়বে। ধরেন এখানে 600 ছিল, পরে এটা 800 হলো। যখন এটা 800 হবে তখন এটা যখন দেখবে এটা এখানে 800, সে আরও ওয়াটার লস করে সেটা 800 করবে। তখন এটা আবার এখান থেকে 800 হয়ে এখানে যাবে, তখন এটা আবার ডাইলেটেড হবে। একইভাবে এটা এখন সর্বোচ্চ 1200 মিলি অসমোল পর্যন্ত এটা মিডল ইন্টারস্টিশিয়াম কনসেন্ট্রেট হতে পারে। আমরা আরেকটা ফিগার দেখব। যেমন এখানে আমরা দেখি, আমাদের এখানে ফার্স্ট অফ অল যেখান থেকে 300 মিলি অসমোল ওয়াটার আসছিল, এটা নর্মাল ফার্স্ট কন্ডিশন। যখন সেকেন্ড কন্ডিশনে এই যে আমাদের থিক অ্যাসিডিক লিম্বে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এই পাম্পটা এখানে কাজ করলো, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড পাম্পটা যখন কাজ করলো তখন আমাদের এখানে কি হবে, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডটা ক্রমাগত আমাদের সলিউটটাকে ইন্টারস্টিশিয়ামে আনছে। সলিউটটা যখন ইন্টারস্টিশিয়ামে আসবে তখন আমাদের সলিউটের মিডুলারি যে কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। সো এটা যখন বাড়বে তখন নতুন যে সলিউটগুলো এখানে আসবে সেটা কি করবে, ওয়াটার লস করবে, ওয়াটার চারপাশে লস করবে। ওয়াটার যখন এখানে লস করবে এটার কি হবে, অসমোলারিটি বাড়বে। সো এটা যখন আবার এখানে যাবে, এখান থেকে আসবে, তখন আবার এই আমাদের সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম পটাশিয়াম এটিপিএসের মাধ্যমে আবার এখান থেকে কনসেন্ট্রেশন এখানে আসবে, মেডুলারি ইন্টারস্টিশিয়াম আরও বাড়বে। আর এখানে সেটা কি হবে, সেটা অসমোলারিটিটা কমবে। আমরা এখানে আবার দেখি, এখানে আমরা 400 দেখতে পাচ্ছি, এখান থেকে আবার অসমোলারিটি এখানে বাড়তেছে, এখান থেকে আবার কমতেছে। আবার এখানে যখন আমরা খেয়াল করি 400 এখানে হচ্ছে, এখান থেকে আবার থিক অ্যাসিডিক লিমে আবার সলিউটটা কি হচ্ছে, আমাদের রিঅবজর্ব হচ্ছে। সলিউটটা যখন এখানে আসতেছে তখন এটা আবার ডাইলেটেড হচ্ছে এবং এটা কনসেন্ট্রেশন হচ্ছে 300, দেখেন 350, 500, আবার এখানে 500। আবার একইভাবে এখান থেকে সলিউটটা এখান থেকে আসতেছে 300, 350, 500। এখান থেকে আবার আমাদের ওয়াটারটা লস হচ্ছে চারপাশে, অসমোলারিটিটা বাড়তেছে, মিডল ইন্টারস্টিশিয়াম বাড়তেছে। সো এভাবে করে করে আমাদের সর্বোচ্চ থিক অ্যাসেন্ডিং লিম্ব বারবার আমাদের সলিউটটাকে রিঅবজর্ব করবে। সো এখানে ডাইলেটেড অবস্থায় যেখানে থাকবে এবং এখানে ক্রমাগত যে নতুন আমাদের বডি ফ্লুইডটা আসবে সেটা কি করবে, ওয়াটারটা চারপাশে দিয়ে ইন্টারস্টিশিয়ামে দিয়ে সেটাকে আবার একইভাবে হাইপার অসমোলারিটিতে নিয়ে যাবে, 350, 500, 550। এভাবে করে করে আমাদের সর্বোচ্চ 1200 মিলি অসমোল পর্যন্ত আমাদের এখানে সর্বোচ্চ মিডল ইন্টারস্টিশিয়াম প্রডিউসড হয়। এখন আমরা আসি রোল অফ ইউরিয়া রিসাইক্লিং। ইউরিয়ার কাজ কি আমরা জানি, ইউরিয়া আমাদের এই পার্টটুকু পুরোটা আমাদের ইউরিয়া অ্যাবজর্ব হয় না, রিঅ্যাবজর্ব হয় না। তো ইউরিয়ার রিসাইক্লিং এর জন্য আমাদের ইউরিয়া যেহেতু এখানে কনসেন্ট্রেশন বাড়তেছে, ইউরিয়া পাস করতে পারতেছে, ইউরিয়ার কনসেন্ট্রেশন ক্রমত বাড়তেছে। সো এখানে হিউজ পরিমাণ ইউরিয়া এখানে আমাদের কনসেন্ট্রেশন থাকবে, এই জন্য ইউরিয়া 350, 550 অনেক বেশি পরিমাণ ইউরিয়া থাকবে। সো ইউরিয়া আবার কি হবে, এখান থেকে আবার রিঅবজর্ব হতে পারবে কারণ এটা ইউরিয়া পারমিয়েবল। সো সে যখন এটা 500-তে আসবে, 500-তে যখন যে আসবে তখন সে এখান থেকে এটা এসে মিডল ইন্টারস্টিশিয়ামে আসবে, ইন্টারস্টিশিয়াম কনসেন্ট্রেশন বাড়বে, আবার এটা এখান থেকে আমাদের লুপ অফ হেনলিতে প্রবেশ করবে। আবার এটা এখান থেকে একই প্রক্রিয়া, এটা আবার যাবে, এখানে আবার কনসেন্ট্রেশন বাড়বে, ইউরিয়া রিসাইক্লিং হবে, সেটা আবার আমাদের মিডুলারি লুপ অফ হেনলিতে ইন্টারস্টিশিয়াম বাড়ালো এবং লুপ অফ হেনলিতে প্রবেশ করলো। একইভাবে সেটা আবার একটা সাইকেল চলতে থাকবে, এটাকে ইউরিয়া রিসাইক্লিং বলা হয়। এবং এর থেকে এবং আমাদের মিডুলারি ইন্টারস্টিশিয়াল হাইপার অসমোলারিটি মেনটেন হয় 300 থেকে 500।
এখন আমরা রোল অফ এডিএইচ ইন কনসেন্ট্রেশন ডাইলেশন অফ, আমরা এটা আমাদের আগের ছবিতেই বলে দিয়েছে। যেমন যদি আমাদের লুপ অফ হেনলি হয়, এটা যদি আমাদের অ্যাসেন্ডিং লিম্ব অফ যদি ডিস্টাল পার্টের যদি আমাদের পি সেল হয়, আমরা জানি আমাদের পি সেল এবং আই সেল থাকে আমাদের কালেক্টিং ডাক্টে। সো পি সেল যদি এটা হয়, এখান থেকে কি করবে, এডিএইচ আমাদের পেপটাইড হরমোন, এটা আমাদের লুমেনে থাকে, বেজোল্যাটারাল মেমব্রেন থাকবে, এবং যখন এটা কি করবে, আমাদের এডিএইচ যখন এখান থেকে আসবে, তখন এটা জি স্টিমুলেটরি প্রোটিন, প্রোটিন কাইনেজ এ, এগুলোর মাধ্যমে আমাদের অ্যাকোপোরিন টু যেটা আমাদের এখানে থাকে, সেটাকে সে মেমব্রেনে নিয়ে যাবে এবং এখান থেকে অ্যাকোপোরিন টুটা এখানে অ্যাক্টিভেট করবে। অ্যান্ড অ্যাকোপোরিন টু কী করবে, যদি দেখে যে আমাদের কনসেন্ট্রেশন ইউরিন তৈরি করা লাগবে, তাহলে সে বডি কনসেন্ট্রেশনটা এখানে হিউজ, সো সে এখান থেকে আমাদের ওয়াটারটাকে, যদি আমরা এখান থেকে দেখি, আমাদের ওয়াটারটাকে সে এখান থেকে ক্রমাগত রিঅবজর্ভ করবে ইন্টারস্টিশিয়ামে। সো যখন ওয়াটারটাকে রিঅবজর্ভ করবে, ধরেন এটা যদি লুমেন হয়, তাহলে আমাদের লুমেনে কি, যেহেতু ওয়াটারটা রিঅবজর্ভ হয়ে যাচ্ছে, সো এখানে অসমোলারিটি বাড়বে, হাইয়েস্ট অসমোলারিটি 1200 পর্যন্ত সেটা করতে পারে। কিন্তু যদি সেটা ডাইলেটেড ইউরিন থাকে, ইউরিন যদি ডাইলেটেড থাকে, তাহলে এটা কি হবে, ইউরিন যদি ডাইলেটেড থাকে, তাহলে সেটা আমাদের যদি ইউরিন ডাইলেটেড থাকে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে এডিএইচ কাজ করবে না, এবং যে আমাদের থিক অ্যাসেন্ডিং লিম্ব থেকে যেটা আসতেছিল, সেটাই আমাদের এখান থেকে পাস করবে। সো কোনো ওয়াটার রিঅবজর্ভ হবে না, এবং ডাইলেটেড ইউরিনটা এখানে পাস করবে। এখানে ভলিউমটা ম্যাক্সিমাম থাকবে, এখানে কনসেন্ট্রেটেড স্মল ভলিউম অফ ইউরিনটা পাস করবে। এখন যদি আমরা দেখি মেডুলারি হাইপারঅসমোলার ইন্টারস্টিশিয়াম কীভাবে মেনটেন হয়, আমরা জানি এটার মেনলি কাজ করে ভাসারেক্টার মাধ্যমে। ভাসারেক্টা আমাদের মেডুলারি ইন্টারস্টিশিয়ামে থাকে, ইন্টারস্টিশিয়ামের একটা ক্যাপিলারি ভাসারেক্টা। সো যখন ভাসারেক্টার মাধ্যমে ভাসারেক্টার মেন কাজটা কি, এটা যখন ডিসেন্ডিং লিম্ব অফ কাজ করে, তখন সেটা সলিউডটাকে নিজের ভিতর নিয়ে আসে এবং ওয়াটারটাকে লস করে। সলিড ভিতরে আসতেছে, তার মানে কি, সলিড বারবার আসতেছে, ওয়াটারও লস হচ্ছে, তার মানে কনসেন্ট্রেশনটা বাড়বে, সলিড অ্যাড হচ্ছে, ওয়াটার লস হচ্ছে, ক্রমাগত এটা বাড়তেছে, এটা হাইয়েস্ট 1200 পর্যন্ত। আবার যখন এটা আমাদের অ্যাসেন্ডিং লিমে যাবে, উল্টাটা হবে, সলিড লস হবে, ওয়াটার গেইন হবে। যখন সলিড লস হচ্ছে, ওয়াটার গেইন হচ্ছে, তখন এটা অসমোলারিটি 1200 থেকে কমবে, 1800, 600, আবার এটা 350-তে এটা মেনটেন করলো। ভাসারেক্টার যদি না থাকতো বা ইন্টারস্টিশিয়াম মেনটেন যদি না হতো, তাহলে কি হতো, সর্বোচ্চ এই 1200 ml-টাই আমাদের ক্যাপিলারি হয়ে ভেনের মাধ্যমে এটা আমাদের চলে যেত। সো আমাদের দেখলাম অনেক হাইয়েস্ট একটা মানে অসমোলারিটি আমাদের পাস করতো, যেটা হচ্ছে না কেন, কারণ আমাদের ভাসারেক্টা এটাকে আবার 350 মিলি অসমোলে হয়ে আবার সেটাকে রেনাল ভেন এর মাধ্যমে সেটা পাস করবে। সো আমরা দেখলাম যে কীভাবে মেডুলারি ইন্টারস্টিশিয়াম প্রডিউস হলো এবং এটা মেনটেন হলো, প্রডিউস হলো লুপ অফ হেনলির মাধ্যমে, আর মেনটেন হলো ভাসারেক্টার মাধ্যমে। সো এটাই ছিল আমাদের ভিডিও। থ্যাংক ইউ।